আদ্র ড্রাইভ করছে আর চোখে ইশরাকে দেখছে। ইশরা মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। মন খারাপ করার কারণ হলো ইশরা চেয়েছিল কয়েকদিন ওর বাবার বাসায় থাকতে, কিন্তু অফিসের কাজের জন্য সেটা হলো না। আদ্র, মন খারাপ করছো কেন? এখন থাকতে পারো, পরে এসে না হয় কয়েকদিন থাকবে। ইশরা কিছু বলবে তার আগেই আদ্রর ফোন বেজে উঠল। আদ্র, আমি তো ড্রাইভিং করছি, তুমি একটু পকেট থেকে ফোনটা বের কর। ইশরার সংকোচ হচ্ছে। আদ্র, চিল ইয়ার, শুধু পকেট থেকে ফোনটা বের করতে বলছি, তাতে এত সংকোচের কি আছে? ইশরা হাত কাঁপতে লাগল, তবুও ফোনটা বের করল। আদ্র ফোনটা রিসিভ করে, আমার কানে ধরো। ইশরা ভ্রু কুঁচকে আদ্রর দিকে তাকাল। আদ্র, ড্রাইভ করছি তো। এখন ড্রাইভ করব আর কথা বলবো, যদি কিছু একটা হয়ে যায় ভালো হবে। আদ্র যা বলল ইশরা তাই করল। আদ্র, হ্যাঁ বল। এনি। এনি। এনি নামটা শুনেই ইশরার মেজাজ বিগড়ে গেল। আদ্র, ইটস ওকে। ভুল হতেই পারে, আমি আছি তো, ভুলগুলো সব শুধরে নিতে পারব। এনি। আদ্র, আপসেট হওয়ার কিছু নেই। এনি। বেশ অনেকক্ষণ হয়েছে আদ্র এনির সাথে হেসে কথা বলছে। এদিকে ইশরার রাগে মাথা ফেটে যাচ্ছে। ইশরা, এনির সাথে এত হেসে কথা বলার কি প্রয়োজন? কই, আমার সাথে তো কখনো একটু হেসে কথা বলে না, সব সময় ভিলেনের মতো করে। সে কি জানে এনির সাথে কথা বললে আমার ভালো লাগে না? কেন লাগে না সেটাও বুঝতে পারছি না মনে মনে। ইশরা সহ্য করতে না পেরে কল কেটে দিল। আদ্র, আরে কাটলে কেন? ইশরা, আমার হাত ব্যথা করছিল, গম্ভীর হয়ে। আদ্র, কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ আসছে। ইশরা কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে আছে। ইশরা, আমি জানি আপনি বুঝতে পারেন আমি এনিকে পছন্দ করি না, তবুও কেন জেনে শুনে আমার সামনেই আপনি কথা বলেন? হ্যাঁ, আমার ভেতরে পড়ে, কিন্তু কেন সেটা বুঝতেও পারছি না। ইদানিং কেন জানি আপনার সাথে যে কোনো মেয়েকেই দেখলে আমার বড্ড জ্বলে মনে মনে। আদ্র হুট করে ইশরার গালে একটা চুমু দিয়ে ড্রাইভ করতে থাকে। ইশরা অবাক হয়ে যায়। আদ্র কি তাকে সত্যি কিস করেছে, নাকি এটা শুধু তার নিছক কল্পনা? ইশরা আদ্রর দিকে একবার তাকাল। ইশরা, না, আদ্র তো ড্রাইভ করছে, কিন্তু এটা কি হলো মনে মনে। ইশরার হাত এবার গালে চলে গেল। এবার এক নজরে তাকিয়ে রইল আদ্রর দিকে। আদ্র কিছু বলবে? বাঁকা হাসি দিয়ে। ইশরা এই হাসির রহস্য বুঝতে পারল। মুচকি হেসে আবার বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। ইশরা, কল্পনা না, এটা সত্যি ছিল। লজ্জা পেল, তার মানে উনি আমাকে মনে মনে। আদ্র, এখন আর মন খারাপ করে থাকবে না। আদ্র, যা দোজ দিয়েছিস মন খারাপ করতে পারবেই না, বারবার মনে পড়বে মনে মনে। অফিসে গিয়ে আদ্র ওর কেবিনে চলে গেল। ইশরাও তাই করল। প্রায় 2 ঘন্টা পর ইশরা আদ্রকে বলে বাসায় চলে আসল। বিকালে ইশরা আদ্রতার সাথে কথা বলতে ওর রুমে গেল। ইশরা দেখল আদ্রতা কি যেন ভাবছে। ইশরা, কি ভাবছ বনু? আদ্রতা, একটা অসভ্য লোকের কথা। ইশরা, অসভ্য লোকের কথা তুমি কেন ভাববে? আদ্রতা, ভাবতে চাইছি না, তবে মাথায় বারবার চলে আসছে। ইশরা, কি হয়েছে বলো তো? আদ্রতা ইশরাকে প্রথম থেকে শুরু করে আজ রেস্টুরেন্টে যা হয়েছে সব বলল। ইশরা সব শুনে গালে হাত দিয়ে ভাবতে লাগল। আদ্রতা, ভাবি, গাল থেকে হাত সরাও। ইশরা, কেন? ভ্রু কুঁচকে। আদ্রতা, গালে হাত দিলে নাকি স্বামী মরে? আমি আমার ভাইকে হারাতে চাই না। ইশরা, ও আচ্ছা। কথাটা বলেই ইশরা আবার গালে হাত দেয়। আসলে ও খেয়াল করেনি আদ্রতা ওকে কি বলেছে, না শুনেই সম্মতি জানিয়েছে। আদ্রতা, আবার করছো তুমি? ইশরা, সরি, আর করছি না। তুমি তোমার ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? আদ্রতা, খুব ভালোবাসি। কেন, তুমি ভালোবাসো না ভাইয়াকে? ইশরা, হা,
আমি নার্ভাস হয়ে। আদ্রতা আচ্ছা আর লজ্জা পেতে হবে না পড়ে বইল। তোমাকে অনেক ক্লান্ত লাগছে, গিয়ে বিশ্রাম নাও। ইশরা আদ্রতার রুম থেকে বেরিয়ে আসছে আর বলছে, ইশরা আজব তো, আমি নাকি লজ্জা পাচ্ছি। সিরিয়াসলি ভালোবাসবো, তাও ওই ভিলেনটাকে। স্বীকার করছি সে দেখতে স্মার্ট, যে কোনো মেয়ে তার প্রেমে পড়ে যাবে। তাই বলে আমিও প্রেমে পড়ে যাব? বাই এনি চান্স আমি কি তার প্রেমে পড়ে গেছি? না পড়লে আমি কেন অন্য মেয়েদের তার সাথে কথা বলতে দেখলে হিংসা করি? রিয়েলি আমি অন্য মেয়েদের হিংসা করি? উফফ, এত প্রশ্ন কেন? মাথায় ঘুরছে আমার। ঘুমানো প্রয়োজন, যাই গিয়ে ঘুমাই। আদ্র রাত 8টা বাজে বাসায় ফিরল। রুমে ঢুকে ইশরাকে দেখতে পেল না। বেকনিতে উকি দিয়ে দেখে গোলাপ ফুলের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করছে আর আকাশের তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আদ্র ফ্রেশ হতে চলে গেল। অনেকক্ষণ পরে বেরিয়ে দেখে ইশরা সেখানেই আছে। আদ্র পিছন থেকে গিয়ে ইশরাকে জড়িয়ে ধরল, কিন্তু ইশরার কোনো প্রতিক্রিয়া নেই। তাই ইশরার ঘাড়ে একটা কামড় দিল। ইশরা ইশরা আদ্রর দিকে রেগে তাকাল। আর আদ্র এমন ভাব ধরল যেন কিছু হয়নি। ইশরা কামড় দিলেন কেন? আদ্র কামড় আমি কখন দিলাম? আমি তো কামড় দেইনি। ইশরা একদম মিথ্যা কথা বলবেন না। আদ্র আরে আজীব, আমি কেন কামড় দিতে যাব? এমনিতেই অফিস থেকে এসেছি, আমি খুবই ক্লান্ত। ইশরা স্বীকার করলেই তো পারেন যে আপনি আমাকে কামড় দিয়েছেন। বানিয়ে বানিয়ে মিথ্যে কেন বলছেন? আদ্র কোথায় কামড় দিয়েছি দেখাও তো। ইশরা ওর মাথা বাঁকিয়ে ঘাড় দেখাল। ইশরা দেখছেন? আদ্র দাগ হয়ে গেছে। ইনোসেন্ট লুক দিয়ে, ইশরা দেখিত বলেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে অবাক হয়ে যায়। এটা তো দাও নয়, দাগের থেকে ভয়াবহ কিছু। আদ্র দাগটা কেমন দেখা যাচ্ছে জানো? ইশরার পিছনে দাঁড়িয়ে। ইশরা খুবই বাজে দেখাচ্ছে। আদ্র ইশরা তবে? আদ্র দাগটা সুন্দর দেখাচ্ছে। আর বিবাহিত নারীদের একটু দাগ থাকে বুঝলা। ইশরা কেন দাগ থাকে? আদ্র তোমার এই প্রশ্নটায় তুমি বুঝিয়ে দিলা তুমি কতটা বোকা। আরে বউ, তাদের দাগকে দাগ বলে না, লাভ বাইট বলে। ফিসফিসিয়ে বলল, তোমার এই দাগটা দেখেও লোকে এটা বলবে। শুধু তাই নয়, বলবে আদ্র চৌধুরী তার বউকে কত ভালোবাসে। উফফ, কাল অফিসে গেলেই আমার প্রশংসা শুনতে পাব। ভাবতেই ভালো লাগছে। ইশরা হ্যাঁ, আপনি এটা কেন করলেন? আমি এখন অফিস যাব কি করে? আব্বু আম্মু আদ্রতা দেখলে কি ভাববে? কাঁদতে কাঁদতে লাগল। আদ্র এইটুকুতেই কাঁদছ? আচ্ছা শোন, আমি দাগ ম্যাজিক করে উধাও করে দিতে পারি। ইশরা ধপ মারছেন কেন? আদ্র এই জন্যই কাউকে ভালো কিছু বলতে বা উপকার করতে নেই। ইশরা সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি দাগ উধাও করতে পারেন? আদ্র পারি। ইশরা তবে আমারটা করে দিন। আদ্র তাতে আমার লাভ কি? আমি কি পাব? ইশরা কি চাই? আদ্র ইশরার মুখের কাছে মুখ নিয়ে গেল। ইশরা কিছুটা ভরকে গেল। আদ্র বেশি কিছু না, আপাতত একটু। ইশরা একটু কি? আদ্র আপাতত একটু মাথাটা টিপে দাও, আমি তারপর তোমার দাগ উধাও করে দিব। ইশরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ইশরা সোফায় নাকি বিছানায়? আদ্র বিছানায়। আদ্র শুয়ে পড়ল। ইশরা আদ্রর মাথা টিপে দিতে লাগল। আদ্র চোখ বন্ধ করে ইশরাকে বলল, আদ্র তুমি কি ভেবেছিলে? ইশরা কি ভাবব? আদ্র আমি তোমার এত কাছে গেলাম, তোমার মনে হয়নি কিছু যদি উল্টাপাল্টা করি? ইশরা হয়নি, আবার অনেক হয়েছে। জানটাই বেরিয়ে যেতে বসেছিল, নানা মনে হয়নি। আদ্র মিথ্যে বলছ? ইশরা আপনি তো সব জানতা মহাশয়।
সবই যখন জানেন জিজ্ঞাসা করেন কেন? প্রায় ৪৫ মিনিট হতে চলল। ইশরা আদ্রর মাথার চুল টেনে দিচ্ছে আবার মাথা টিপে দিচ্ছে। ইশরার এখন বিরক্তি লাগছে। ইশরা আমি আর পারব না। লাগবে না আর দাগ উধাও করা। বোকা পেয়ে খাটিয়ে নিচ্ছেন। ইশরা উঠে যেতে নিলে আদ্র ইশরার হাত ধরে বলল, আদ্র আচ্ছা তোমার দেয়া লাগবে না চুল টেনে। আমি তোমার দাগ উধাও করছি। ক্লোজ ইউর আইস। ইশরা কেন? আদ্র লাভ বাইটটা সবাইকে দেখানোর ইচ্ছে থাকলে থাক, আমি বরং নিচে যাই। ইশরা আমি চোখ বন্ধ করছি। ইশরা চোখ বন্ধ করছি। আদ্র ইশরার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর ওর ঘাড়ে একটা ডিপ কিস করল। ইশরা চট করে চোখ খুলে তাকাল। ওর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। আদ্র ইশরার মুখের এক্সপ্রেশন দেখে হাসতে লাগল। ইশরা ভীষণ রাগ হচ্ছে। ইশরা কেন এই ভিলেনটাকে বিশ্বাস করতে গেলাম? আমি কত বড় স্টুপিড। স্টুপিড না একটা বড় মাপের ইডিয়ট। মনে মনে আদ্র আমাকে বকা দাও, নিজেকে কেন বকছ? ইশরা নিজেকেও একটু শান্তি মতো বকতেও পারব না, নিজেকে কেন বকব? আপনি খুব খারাপ মানুষ, লুচু মানুষ, বাজে মানুষ। আদ্র কিছু বলার আগেই ইশরা রুম থেকে বেরিয়ে যেতে নেয়। আদ্র ইশরার হাত ধরে বলল, আদ্র নিচে কি আম্মুকে এটা বলতে যাচ্ছ আম্মু তুমি দ্বিগুণ হতে যাচ্ছ? ইশরা মানে? আদ্র মানে টানে বাদ দিয়ে তুমি এখানে থাকো আমি আসছি। আদ্র ইশরাকে কিছু না বলতে না দিয়ে চলে যায়। ইশরা হাবলার মতো যাওয়ার পানে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে আদ্র খাবার নিয়ে রুমে ঢুকে। আদ্র এবারও ইশরাকে রুমে পেল না। বেকনিতে ইশরা দাঁড়িয়ে আছে। আদ্র ইশরার হাত ধরে সোফায় বসাল। ইশরার মুখে সামনে এক লোকমা ভাত নিয়ে বলল, আদ্র খেয়ে নাও। ইশরা কিছু বলতে যাবে তার আগেই আদ্র বলল, আদ্র প্লিজ কোনো কথা বলো না, খেয়ে নাও, আমারও খুব খিদে পেয়েছে। ইশরা খেয়ে নেয়। ইশরা আমি নিজের হাতে খেতে পারব। আপনি খেয়ে নিন। আদ্র তোমার যে দুটো হাত দুটো পা তার সাথে আঙ্গুল প্লাস নখ আছে তা দেখেই বিয়ে করেছি, তাই আমি জানি তোমার হাতে তুমি খেতে পারবে। ইশরা এত পেঁচিয়ে বলার কি আছে কে জানে। মনে মনে অতঃপর খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত হল। আদ্র নিচে চলে গেল গুছিয়ে রাখতে। রাত 12:30 বাজতে চলল। আদ্র ও ইশরার কারো চোখে ঘুম নেই। ইশরা সারাটা বিকাল ঘুমিয়ে পার করেছে, তাই ঘুম আসছে না। ইশরা আপনি ঘুমিয়ে গেছেন? আদ্র হুম। ইশরা চলুন না ছাদে যাই। আদ্র ওয়েট। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে দুটো কফির মগ আর চাদর নিয়ে রুমে এলো। আদ্র চলো। তারপর ওরা ছাদে গিয়ে দোলনায় বসল। আদ্র চাদর দিয়ে ইশরাকে আর নিজেকে ঢেকে দিল। শেষ রাতের দিকে অনেক শীত লাগে। আদ্র ইশরা একটা প্রশ্ন করি? ইশরা অনুমতি নিয়ে প্রশ্ন করবেন? আচ্ছা বেশ করুন। আদ্র আমার কাছের কিছু বন্ধুদের আমি জিজ্ঞাসা করেছিলাম ভালোবাসা মানে ফিলিংস, অপ্রকাশ্য অনুভূতি। কেউ বলে ভালোবাসা সীমাহীন, তাই একে ডিফাইন করা যাবে না এক শব্দে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা বুঝতে হলে তোকে প্রেম করতে হবে। ফিলিংস কি কখনো শেয়ার করা যায়? এটা হচ্ছে উপলব্ধির ব্যাপার। আর সেই উপলব্ধি তখনই আসবে যখন তুই প্রেমে পড়বি। এভাবে অনেকভাবে তারা আমাকে ভালোবাসার মানে বোঝাতে চেষ্টা করে। তোমার কাছে ভালোবাসা কি? ইশরা ভালোবাসা সে তো অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে আবিষ্কৃত এক অস্থির ধোঁয়াশা। আদ্র বাহ। ইশরা এবার আমি আপনাকে প্রশ্ন করব। আদ্র আমাকে না, এইসব ভালোবাসা টালোবাসা কাকে বলে এসব প্রশ্ন করো না। আগেই বলেছি আমার বন্ধুদের থেকে জিজ্ঞাসা করেছি, যা বলেছে তাই জেনেছি, নতুন কিছু আমার জানা নেই।
অভিজ্ঞতাও তেমন একটা নেই। ইশরাহ অভিজ্ঞতা? আদ্র আরে সেরকম কিছু না। তুমি যা ভাবছ। ইশরাহ ওকে ওকে রিল্যাক্স আমি বলি। ইশরাহ ভালোবাসা মানে কি? মনের কোনো অজানা তৃষ্ণাকে মেটানো। নাকি দুটি ঠোঁটের স্পর্শে তৃষ্ণাকে মেটানো? ভালোবাসা মানে কি কল্পনার আনন্দে ভেসে থাকা? নাকি শরীরের স্পর্শ আনন্দে মেতে থাকা? ভালোবাসা মানে কি দুটি শরীর এক হওয়ার টান? নাকি প্রেম নিছকই মনের দুরন্ত টান? ভালোবাসা মানে কি পৃথিবীর কিছু অদেখাকে দেখার আশা? নাকি শুধুই মনের ও চোখের নেশা? আপনার কাছে ভালোবাসা নিয়ে অন্য কোনো ব্যাখ্যা আছে? নাকি এগুলোকেই আপনি ভালোবাসা বলবেন? আদ্র আমার কাছে ভালোবাসা মানে চাহিদা না। আমার কাছে ভালোবাসা মানে একে অপরের হাতে হাত রাখা, একই পায়ের ছন্দে পাশাপাশি এগিয়ে চলা, গভীর সমুদ্রে মিশে যাওয়া আকাশ দেখা, ফাইলে কিংবা বইয়ের পাতায় তাকে দেখা, সমস্ত কাজকে ভুলে প্রতিটা মুহূর্তে তাকেই মনের মাঝে খুঁজে পাওয়া, তাকে নিয়েও ভাবতে ভাবতে মূল্যবান সময়কে নষ্ট হতে দেয়া, অন্ধকার রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে চলা, যা পাওয়া হয়নি তার জন্য প্রতীক্ষা করা। তোমার সাথে হয়নি এখনো আর। ইশরাহ আর আদ্র তোমাকে যে কফিটা এনে দিলাম, এটাও ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে পারো। ইশরাহ হুম। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়। আদ্র চাঁদনি পরশ রাইতে তোমায় পড়ে মনে। হুমায়ুন আহমেদ। ইশরাহ একটা রিকোয়েস্ট করি? ইশরাহ হুম। আদ্র এই ল্যাম্পপোস্টের আলোতে চলো না হাঁটি। দুজনে পাশাপাশি কথা কব সারা রাত্রি। কাক ডাকা ভোরে বাসায় আসব। ইশরাহ যাব তবে একটা শর্তে। আদ্র না যাওয়ার জন্যই শর্ত দিচ্ছ? থাক যাওয়া লাগবে না। ইশরাহ আরে শুনবেন তো আগে। না শুনেই মুখটা ৩৬০ এঙ্গেলে বাঁকিয়ে ফেলছেন। আদ্র বলো। ইশরাহ একটা কবিতা শোনাতে হবে। আদ্রও আমি এখনই শোনাচ্ছি। এইখানে এলে মনে হয় তুমি সবচেয়ে বেশি নেই। তোমাকে ক্ষণিক পাবার জন্য এখানেই তবু আসি। মুগ্ধ পরাণ যতদূর চায় ততদূর ভালোবাসি। একটি চেয়ার উবু হয়ে থাকে টেবিলের মুখের মতো। মনে পড়ে যায় নতমুখী তুমি, চুম্বনে কম্পিত নির্মলেন্দু গুণ। ইশরাহ আপনার নির্মলেন্দু গুণের কবিতা খুব ভালো লাগে তাই না? আদ্র হুম তবে একটা অনেক বেশিই ভালো লাগে। আর একটা সবচাইতে বাজে লাগে। লিপস্টিক কবিতাটা পড়েছ? ইশরাহ হুম। আদ্র ২ লাইন শুনাই। ইশরাহ না, এমনিতেই লেখিকাকে অনেকে বাজে কথা বলে। লিপস্টিক যদিও নির্মলেন্দু গুণের কবিতা তবুও লেখিকাকে খারাপ বলবে। আদ্র লেখিকাকে বলে দিওপাসে লোকে কিছু বলে তাদের কথা কর্ণপাত না করতে। আর লেখিকা তো আমার রোমাঞ্চকর কাহিনী লেখে তাই না? আজ থেকে রোমাঞ্চ বন্ধ। ইশরাহ চলুন হাঁটি। আদ্র হুম। দুজনে পাশাপাশি হাঁটছে। প্রায় ১০ মিনিট পর ইশরাহ আপনার কাছে টাকা আছে? আদ্র হুম। ইশরাহ ওই দোকানে চলুন। আদ্র ওখানে গিয়ে কি হবে? ওটা তো ফুলের দোকান। ইশরাহ বেশি কথা বলেন আপনি চলুন তো। ইশরাহ দোকানে গিয়ে অনেকগুলো গোলাপ ফুল কিনল। তার পাশের দোকান থেকে কিছু চকলেট, রুটি, কলা, বিস্কুট কিনল। আদ্র এই ইশরাহ বলো না এগুলো দিয়ে কি করবা? ইশরাহ রাতের ঢাকা কখনো ঘুরে দেখেছেন? কোনো স্পেশাল কারো সাথে? স্পেশাল ভাবে? আদ্র না। ইশরাহ অনেকে তাদের স্পেশাল মানুষ নিয়ে রাতের ঢাকা ঘুরে দেখে। বেশিরভাগই লাভবার্ডস তাদের এই ফুলগুলো দিব। আদ্র আর চকলেট? ইশরাহ সামনে অনেকগুলো পিচ্চি আগুন দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে তাদের দিব। আদ্র আর এইসব রুটি, বিস্কুট, কলা?
ইশরা পিচ্চিগুলো কাছে যাওয়ার আগে সামনে কিছু মহিলা প্লাস পুরুষ আছে। যদিও তারা বয়স্ক না, কিন্তু নাকমুখে বৃদ্ধের ছাপ পড়ে গেছে, তাদের দিব। আদ্র বৃদ্ধাশ্রম আছে তো এদের জন্য, সেখানে থাকতে পারে না? ইশরা এদেশে তো অনাথ আশ্রমও আছে, তবে কেন এই শিশুরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, পকেটমার হয়? আমাদের দেশে সবই আছে, কিন্তু ভিতরে ঢুকে তল্লাশি করে দেখুন, কিছুই নেই। আদ্র বাদ দাও দেশ নিয়ে কথা। স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন। ইশরা হঠাৎ করে একটা রিকশা করে কাপল যাচ্ছিল। ইশরা রিকশাটা থামায়। ছেলেটা কিছু বলবেন? ইশরা, এটা আপনাদের জন্য। মেয়েটা, রাফি তুমি ফুলটা নিও না, আমার ভয় করছে। রাফি, ভয় পেও না সুপ্তি, ওকে আমি চিনি। কথাটা শোনা মাত্র আদ্র, ইশরা আর সুপ্তি অবাক হয়ে যায়। সুপ্তি, তুমি ওকে চিনো কিভাবে? রাফি, প্রায় 2 বছর আগেও এই মেয়েটা আমাকে আর তোমাকে ফুল দিয়েছিল। সাথে অবশ্য এই ভাইয়াটা ছিল না। সুপ্তি, ও হ্যাঁ, মনে পড়েছে। রাফি, ধন্যবাদ তোমাকে। ইশরা, তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আদ্র আর ইশরা চলে গেল। সুপ্তি, মেয়েটা বড়ই অদ্ভুত। রাফি তারা নিজের সুখের কথা চিন্তা না করে অন্যের সুখ দিয়ে বেড়ায়। সুপ্তি দেখে কাপল মনে হল। এতে ওদের লাভ? রাফি, প্রশ্নটা লাভ ক্ষতির না, মনের প্রশান্তির। আদ্র, তুমি আগেও এরকম করেছ? ইশরা, আদ্র, হঠাৎ এরকম করার কারণ কি ছিল? ইশরা, পেয়েছিলাম হঠাৎ এরকম ফুল। তারপর আমি কিছুদূর যেতেই দেখলাম একটা আপু তার বফ মানে আগন্তুক ভাইয়াটাকে তাকে এই মাঝরাতে ইমপ্রেস করতে বলল। এত রাত বেচারা কি করে ইমপ্রেস করবে, তখন আমি আমার হাতের ফুল দিয়ে দিলাম। সেদিন ভাইয়ার মুখে আমি কৃতজ্ঞতার প্রতিচ্ছবি দেখতে পাই। মনের প্রশান্তি পেলাম, সেখান থেকেই শুরু ফুল দেয়া। আদ্রদি, কখনো এরকম করতে ইচ্ছে হয় আমাকে তোমার পাশে রেখো। ইশরা, ঠিক আছে। আদ্র আর ইশরা গিয়ে রুটি, কলা, বিস্কুট দিল। বাচ্চাগুলোকে চকলেট দিল। আগুনের তাপ নিল। কিছু কিছু বাচ্চার গল্প শুনল। ইশরা, চলুন। আদ্র, কোথায়? ইশরাই, টঙ্গের চায়ের দোকানে। আদ্র, এখানেই বাচ্চাদের সাথে ভালো লাগছে। ইশরা, অনেকক্ষণ তো এখানে ছিলাম, চলুন এবার যাই। আদ্র, ওকে। টাটা। বাচ্চাগুলো টাটা। তারপর ওরা টঙ্গের চায়ের দোকানে গেল। ইশরা, মামা 2টা চা দাও। দোকানদার, দিচ্ছি। দোকানদার চা দিল। আদ্র, এক চুমুক দিয়ে। ইশরা, মামা পুরি আছে? দোকানদার ছিল, কিন্তু এখন শেষ হয়ে গেছে। আদ্র, পুরি দিয়ে চা, এটা কেমন বিদঘুটে দেখায় না? ইশরা, খেতে ভালো লাগে। আদ্র একটা কেক নিয়ে চা খেতে লাগল। আদ্র, ইশরা, এই ইশরা। ইশরা, কি? আদ্র, চা দিয়ে কেক অনেক মজা, তুমি খেয়ে দেখো। ইশরা হাসি দিল, কিন্তু কেক খেল না। আদ্র, চাটা অন্যরকম ছিল। ইশরা কিছু বলল না। আরও অনেক কাপলদের ফুল দিল। আদ্র, বাসায় যাওয়া যাক। ইশরা, যদি তোমারে বেলি ফুলের সুগন্ধি দিতে নাহি পারি, যদি তোমারে জুঁই ফুলের সুবাস দিতে নাহি পারি, যদি শিউলি ফুলের সৌন্দর্য দিতে নাহি পারি, তুমি নিবে কি এই কাঁটাযুক্ত মোর গোলাপ ফুল প্রিয়? একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে। আদ্র, কেন নয়, ফুলটা নিয়ে। তারপর ওরা কাকডাকা ভরে বাসায় ফিরল। বাসায় ফিরে ইশরা 2টা গোলাপ ফুলের সাথে একটা খাম রেখে ঘুমিয়ে পড়ল। সকাল সকাল 7:30 আদ্রর রুমের দরজা ধাকাচ্ছে। ইশরা বেঘোরে ঘুমাচ্ছে। আদ্র দরজা খুলে বলল, আদ্র, কেন ডাকছিস? আদ্রতা, এই সারা রাত ঘুমাসনি, তোর চোখ মুখের অবস্থা এমন কেন? আদ্র বেশি কথা না বলে, কি বলতে এসেছিস সেটা বল।
আদ্রতা, কথাটা তোর সাথে না, ভাবির সাথে তুই শর্ত দরজা থেকে। আদ্র, এখন ওকে ডাকিস না, সারা রাত ঘুমায়নি। আদ্রতা, বুঝেছি সারা রাত রোমাঞ্চ করেছিস তাই ঘুমাতে পারিসনি। আদ্র, পাকা পাকা কথা না বলে পড়ে আসিস। আদ্রতা, সরি রে ভাবিকে আমার এখনই লাগবে। আদ্র টেবিলে রাখা 2টা গোলাপ ফুল আর খামটা আদ্রতার হাতে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আদ্রতা হুজবুকের মতো করে, মিষ্টি ভাবি পড়ে এসে আদর করে যাব। তোমাকে এতগুলা ভালোবাসা। চেঁচিয়ে, আদ্র তুই যাবি এখান থেকে? আদ্রতা, যাচ্ছি। হুহ, বেলা 11টায়। আদ্র, ইশরা, আজ একটা প্রেজেন্টেশনটা তোমাকে করতে হবে। কিছু ফরেনার আসবে, তুমি হ্যান্ডেল করবে। ইশরা, হুম। কিন্তু এই দাগ? ঘাড় দেখিয়ে। আদ্র, ওয়েট। আদ্র ইশরাকে শার্ট জিন্স বের করে দিল। ইশরা, এগুলো পরলে আব্বু আম্মু যদি কিছু মনে করে। আদ্র, তুমি অফিসে জব করো, সেই অনুযায়ী তোমার অফিসিয়াল ড্রেস আপ পরতে হবে, এটা স্বাভাবিক। জাস্ট চিল। ইশরা, তবুও। আদ্র, ঠিক আছে, ঘাড়ের দাগটা সবাইকে দেখিয়ে বেরাও যত সব। আদ্র বেরিয়ে গেল। ইশরা আদ্রর দেয়া শার্ট জিন্স পরল। আদ্র, ইশরা তুমি যাও, আমি আসছি। ইশরা, ওকে। ইশরা চলে গেল। আদ্র, হাই তানজিম। তানজিমও হ্যালো। আদ্র, কেমন আছো? তানজিমও আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম বিয়ে করেছ? আদ্র, হুম। তানজিমও তো বাচ্চা নিয়ে কিছু ভেবেছ আদ্র? আদ্র, বউটাই একটা বাচ্চা, আগে এই বাচ্চাটাকে বড় করি, তারপর না হয় ভেবে দেখব। আদ্রর কথা শুনে তানজিম হাসল। আদ্রতা আজ বাসা থেকে ড্রাইভার ছাড়াই বের হয়েছে। আজ ওর বান্ধবী মিনার বার্থডে। গতকাল ইশরার সাথে বিকালে কথা বলার পর ইশরা মিনার বার্থডেতে স্পেশাল সারপ্রাইজ খামে রেখে দিয়েছিল। গিফটটা আদ্রতা মিনাকে আজ সকাল সকাল দিবে। আদ্রতা কিছুদূর যেতেই দেখতে পেল একটা বৃদ্ধ লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। গাড়ি থেকে নেমে লোকটার কাছে গেল। সেখানকার কিছু লোকের সাহায্য নিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। 2জন ওয়ার্ডবয় এসে লোকটিকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আদ্রতা, প্লিজ আপনারা ওনার চিকিৎসা শুরু করুন। নার্স অভ্র স্যার ছাড়া এই মুহূর্তে কোনো ডক্টর নেই। কিন্তু তিনি তো এখনই বেরিয়ে যাবেন। আদ্রতা, বেরিয়ে যাবেন মানে? নার্স, গত 2 দিন ধরেই তার নাইট ডিউটি, তাই আজ। আদ্রতা, প্লিজ আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। নার্স, আসুন। নার্স আদ্রতাকে নিয়ে গেল। নার্স, আসবো স্যার? হুম। নার্স, একটা ইমার্জেন্সি রোগী মাত্র হসপিটালে এসেছে, আপনি যদি একটু। আদ্রতা, প্লিজ স্যার আপনি তার ট্রিটমেন্ট করুন, নয়তো তিনি বাঁচবেন না। হুম, চলুন। আদ্রতা, আপনি? ডক্টরকে দেখে আদ্রতা অবাক হয়ে যায়। এটা তো সেই অসভ্য ছেলেটা। নার্স, আপনি কি অভ্র স্যারকে চিনেন? অভ্র, সময় নষ্ট না করে চলুন। নার্স আর অভ্র ইমার্জেন্সিতে চলে যায়। আদ্রতা এখনও অবাকের চূড়ায় অবস্থান করছে। আদ্রতা, এই অসভ্য লোকটা কিভাবে ডক্টর হতে পারে? মনে মনে। নার্স, রোগীকে ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। আদ্রতা, রক্তের গ্রুপ কি তার? নার্স, বি প্লাস। আদ্রতা, আমার বি প্লাস। আমি তাকে রক্ত দিব। নার্স, কি হয় আপনার? এক। আদ্রতা, চিনি না। নার্স, তবে কেন আপনি রক্ত দিবেন? আদ্রতা, একটা মানুষকে বাঁচানো আরেকটা মানুষের ধর্ম। তাছাড়া 3 মাস পর পর রক্ত দান করলে শরীরের জন্য ভালো হয়। আপনি আর দেরি করবেন না। আদ্রতা নার্সের সাথে চলে গেল রক্ত দেওয়ার জন্য। ইশরা আদ্রকে মেসেজ করল যাতে ও মিটিং রুমে আসে, কারণ এখনই মিটিং শুরু হবে। মিটিং রুমে ঢুকে আদ্রর মাথা গরম হয়ে গেল, কারণ খান কোম্পানির এমডি মি আকাশ খান ইশরার দিকে একনজরে তাকিয়ে আছে।
ইশরাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ইশরার সাদা মনে কাদা নাই। ইশরা প্রেজেন্টেশন সূক্ষ্মভাবে তুলে ধরেছে। হঠাৎ করেই আদ্র লক্ষ্য করে ইশরার বুকের দিকে একনজরে তাকিয়ে আছে আকাশ। আদ্র মিটিং টেবিলে জোরে হাত আঘাত করে। উপস্থিত সবার নজর আদ্রর দিকে। আকাশ, এনিথিং রং? আদ্র, সরি, আমি এই ডিল করতে পারবো না। এই ডিল ক্যান্সেল। আকাশ, হোয়াই? আদ্র, ক্যান্সেল মানে ক্যান্সেল। আমি এক্সপ্লেইন করতে বাধ্য নই। আদ্র মিটিং রুম থেকে বেরিয়ে গেল। ইশরা, এক্সকিউজ মি। ইশরাও আদ্রর পিছনে ছুটল। ইশরা, মাথা ঠিক আছে আপনার? আপনি এই ডিলটা ক্যান্সেল করলেন কেন? ওরা 40% রাজি ছিল। আদ্র, একটা কথাও বলবা না এই বিষয়ে। যাও গিয়ে গাড়িতে বসো, ধমক দিয়ে। ইশরা আদ্রর ধমক শুনে ভয় পেয়ে যায়। তাই গুটি গুটি পায়ে গাড়ির দিকে চলে যায়। আদ্র কয়েকবার জোরে জোরে শ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। তারপর গাড়ির দিকে যেতে লাগল। তানজিম, ইশরাকে নিয়ে দেখছি তুমি অনেক পসেসিভ। আদ্র কোনো উত্তর না দিয়ে শুধু হাসল। তানজিম মেয়েটা বুঝতেই পারল না কেউ ওর দিকে বাজেভাবে নজর দিচ্ছে। আদ্র অনেক পজিটিভ মাইন্ডের, এসব নিয়ে ভাবে কম। তানজিম, বাচ্চা মেয়ে, ইচ্ছে করে গাল দুটো টেনে আদর করে দেই। আদ্র, ভুলেও এই কথা বলবা না। আদর করার জন্য আমি আছি। আমার বাচ্চা বউয়ের জন্য আমিই যথেষ্ট। তানজিম, বাহ। আদ্র, আসি, ভালো থেকো। তানজিম আদ্রর সাথে আগে কাজ করেছিল। আর একটা কথা, তানজিম আদ্রর এক্স গফ কিছুই না। তানজিম বিবাহিত। ওর স্বামী দেশের বাহিরে থাকায় ও প্রেজেন্টেশনে এসেছিল। আদ্র গাড়িতে উঠল। আদ্র, পিছনে কেন বসেছ? সামনে এসো। ইশরা। আদ্র, আমার বউটা কি রাগ করেছে? ইশরা। আদ্র মোবাইলটা হাতে নিয়ে কি যেন করল। তারপর গাড়ি থেকে নেমে পিছনে গিয়ে ইশরার গা ঘেঁষে বসল। ইশরা চুপ করে আছে। আদ্র, লক্ষ্মী সোনা, রাগ করে না, একটু হাসো প্লিজ। ইশরা, আপনি একটা কথাও বলবেন? আপনার কথা শুনেই তো আমি এখানে এসেছিলাম। আর আপনি কারণহীন আমাকে ধমক দিয়েছেন। আদ্র, তুমি যথেষ্ট বড় হয়েছ। কে কিভাবে তোমার দিকে তাকাচ্ছে এটা তোমার খেয়াল রাখা উচিত। ইশরা, এভাবে যে কোনো মেয়েরা বেরোলেই সবাই তাকিয়ে থাকবে। আদ্র, তাই বলে গিলে খাবে? ইশরা, বারণ করেছিলাম তখন। যদি একটু শুনতেন। আমার কথা তো আপনার কাছে মোটেও ভালো লাগে না। হুহ। আদ্র, ভালো লাগে। অনেক ভালো লাগে। এতগুলা ভালো লাগে। গাল টেনে। ইশরা। আদ্র ইশরার গালে কামড় দিল। ইশরা, এই কামড়ের দাগের জন্যই আজ আমাকে শার্ট পরতে হয়েছে। দেখি তো দাগ পড়েছে নাকি? দাগ পড়লে এবার বোরখার নেকাব পরতে হবে। আদ্র, কামড় দিলাম, কত আস্তে ফিল করবা তা না, বাচ্চাদের মতো করছ। ইশরা, বাচ্চা যখন বিয়ে করেছিলেন কেন? আর 18 বছরের ওপরে কেউ বাচ্চা না। আদ্র, বাচ্চা বউ আনবো তাই বিয়ে করেছি। এই তোমার বয়স কত? ইশরা, মেয়েদের বয়স বলতে নেই। গম্ভীর হয়ে। আদ্র, বুড়ি বুড়ি লুকিং। নট বেড। আদ্র গাড়ি থেকে নেমে গেল। ইতোমধ্যে বাইক চলে এসেছে। আদ্র বাইকে উঠে পড়ল। আদ্র, রহিম চাচা, আপনি গাড়ি নিয়ে বাসায় চলে যান। ইশরা, আসো। রহিম চাচা গাড়ি নিয়ে চলে গেল। ইশরা বাইকের সামনে দাঁড়িয়ে। ইশরা, আমি আপনার সাথে কোথাও যাব না। আদ্র, আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব তাহলে? ইশরা, বারণ করেছে কেউ? আদ্র বাইক থেকে নেমে। শার্টের হাতা সবে মাত্র। ইশরা, উঠছি তো, আপনার কিছু করতে হবে না। ভিলেন একটা বুকে ফু দিল। আদ্র বাঁকা হাসি দিয়ে বাইক স্টার্ট দিল। বাইক শপিং মলের সামনে থামাল। ইশরা আর আদ্র ভেতরে গেল।
কিছু কুর্তি ড্রেস দেখতে লাগল। একটা ড্রেস ইশরার হাতে দিয়ে, আদ্র ট্রায়াল রুমে গিয়ে পরে আসো। এখানে আমি শাড়ি পরিয়ে দিলে বাকি মেয়েরা তোমাকে হিংসা করবে, ফিসফিসিয়ে। ইশরা কিছু না বলে ড্রেসটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে বেরিয়ে আসল। ইশরা হিংসা করার কি আছে? আদ্র চৌধুরী কত রোমান্টিক বর, সবার মাঝেও তার বউকে শাড়ি পরিয়ে দেয়। আনরোমান্টিক বরদের ডিভোর্স হয়ে যেত। ইশরা রোমান্টিক বর না, ভিলেন বর। আস্তে আস্তে আদ্র কিছু বললে? ইশরা না। তারপর ওরা বিল পেমেন্ট করে বাইকের কাছে ফিরে এলো। আদ্র শার্টটা দাও তো। ইশরা এগিয়ে দিল। আদ্র শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। ইশরা অবাক চোখে আদ্রকে দেখতে লাগল। আদ্র ছেঁড়া শার্ট স্মিতে ফেল দিল। আদ্র আমি পরতে বলেছিলাম, এখন আমি বলছি আর কোনোদিন শার্ট পরবা না, ক্লিয়ার? এতক্ষণ আদ্র অনেক কষ্টে রাগ কন্ট্রোল করেছিল। আহারে বেচারা, শার্ট ছিঁড়ে কুটি কুটি তোর অবস্থা। ইশরা বললেই হল, আমার অনেক ইচ্ছা আমি আমাত বরের শার্ট পরব। আদ্র শুধু শার্ট? ইশরা হুম। আদ্র ওয়াও, আমি কবে তোমাকে শুধু শার্ট পরা অবস্থায় দেখব? ইশরা ছি, আমি কখন বললাম আমি শুধু শার্ট পরব? আদ্র একটু আগে বলছ, মনে করে দেখো। ইশরা আপনি এমন কেন? আদ্র কেমন? ইশরা আপনি জানেন আমি পজিটিভলি কথাটা বলেছি, তবে কেন নেগেটিভভাবে কথাটা বললেন? আদ্র ইশরা, তুমি নেগেটিভ হলেও আমার, পজিটিভ হলেও আমার। তাই তুমি শুধু শার্ট পরা থাকো কিংবা কিছু পরা না থাকো, তুমি আমার মানে আমার। ইশরা আপনি এমন কেন? কখনো হাসান, কখনো অনেক বেশি কাঁদান, কখনো এত ভালোবাসা দেন, পৃথিবীর সব সুখ আপনার মাঝে খুঁজে পাই মনে মনে। আদ্র ওঠো। ইশরা একটা দীর্ঘশ্বাস ফেলে বাইকে উঠল। আদ্র ইশরা? ইশরা হুম। আদ্র গাড়িতে বা রিকশায় সবসময় আমি তোমাকে আমার পাশে চাই, থাকবে তো? ইশরা বাইকে নয় কেন? আদ্র বাইকের পেছনে তোমাকে চাই। ইশরা হারে বাইকে তো পাশাপাশি বসা যায় না, সামনে পিছে বসতে হয়। আমি আসলেই একটা বুদ্ধু মনে মনে। আদ্র কি হলো, থাকবে তো? ইশরা হুম। আদ্র মুচকি হাসল। ইশরা আমরা কোথায় যাচ্ছি? আদ্র সারপ্রাইজ। ইশরা এই শব্দটাকে আমি অনেক বেশি অপছন্দ করি। আদ্র কেন? ইশরা সারপ্রাইজ শব্দটা শুনলেই কি হবে? কি সারপ্রাইজ? কেমন হবে? হাজার প্রশ্ন উকি দেয়। আমার এই শব্দটা মোটেও ভালো লাগে না। সারপ্রাইজের আরেক নাম অপেক্ষা। আদ্র ইশরার সারপ্রাইজ অপছন্দের কারণ শুনে হাসল। আদ্র দেখা যাক কি আছে আমার বাচ্চা বউটার ভাগ্যে সারপ্রাইজ। আদ্র ইশরাকে নিয়ে গন্তব্যে পৌঁছে গেল। ইশরা এটা সেই জায়গা যেখানে আমরা আগে এসেছিলাম, অবাক হয়ে। আদ্র হুম। ইশরা আপনি এখানে নিয়ে আসবেন ভাবতেও পারিনি। আদ্র এটা ছাড়া আমাকে নিয়ে কি ভাবো তুমি? ইশরা আপনাকে কি ভাবব? আদ্র তুমি আমার কোনো কিছু নিয়েই ভাবতেও পারবে না, তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। ইশরা এত কমপ্লিকেটেড কথা বলেন কেন? এটাই কি সেই সারপ্রাইজ? আদ্র হুম। 10 বালতি সমবেদনা যারা ভেবেছেন আদ্র ইশরাকে প্রপোজ করবে। ইশরা খেয়াল করল, সেই দিনের মতো আজও বরফওয়ালা আইসক্রিম আছে, হাওয়াই মিঠাইওয়ালা আছে, সাথে গোলাওয়ালা আর ফুচকাওয়ালা যুক্ত হয়েছে। আরও ভ্যানগাড়িতে কসমেটিক্স বিক্রি করছে। ইশরা হাওয়াই মিঠাই খেতে লাগল আর সেই দিনের কথা ভাবতে লাগল। সেই দিন অনিক ওর হাত ধরে টেনে নিয়ে কুপ্রস্তাব দিয়েছিল। কথাগুলো ভাবতেই ওর সারা শরীর কেঁপে উঠল। আদ্র ইশরাকে নিয়ে ঘোরাঘুরি করছে। ইশরা হাওয়াই মিঠাই নিজে খাচ্ছে আর একটু পরপর আদ্রর মুখের সামনে ধরছে।
আদ্র খেতে নিলেই বারবার সরিয়ে নিচ্ছে। আদ্র একটা ভ্যান গাড়ির সামনে গিয়ে কাজলের কৌটা থেকে কাজল নিয়ে ইশরার চোখে দিয়ে দিল। আদ্র কাজল ছাড়া মেয়ে, দুধ ছাড়া চায়ের মতো। ইশরা মিষ্টি হাসি দিল। আদ্র ইশরাকে হাতে রং ধনুর মতো নানা রঙের রাঙানো এক গুচ্ছ চুড়ি কিনে দিল। আর এক পাতা টিপ। আদ্র টিপের পাতা থেকে লাল একটা টিপ ইশরাকে পরিয়ে দিল। আদ্র এবার পারফেক্ট লাগছে। ইশরা, আমি মডার্ন নই, আহামরি এতটাও সুন্দরীও না। তবে কেন আমাকে পারফেক্ট বললেন? আদ্র, যারা মডার্ন আর সুন্দরী তারা তাদের সব রূপের প্রকাশ করে ফেলে। তাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো যায়, কিছু মুহূর্ত ক্রিয়েট করা যায়, কিন্তু একসাথে সারা জীবন থাকা যায় না, কারণ তাদের রূপের পরিধি কম। তাছাড়া প্রতিটা সুন্দরী যুবতী কিংবা বলতে পারো অহংকারী মেয়েরা সবসময় চায় তার আশেপাশে কিছু সুদর্শন পুরুষ ঘুরে বেড়াক। ইশরা, না আমি রূপবতী, না আমি গুণবতী, কোনোটাই তো আমার নেই। আদ্র, তুমি ভীষণ বুদ্ধিমতী। কিভাবে কোনো কাজ করলে ভালো হবে, বিশেষভাবে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তুমি অনেক বুদ্ধিমত্তার প্রকাশ করো। আর রূপ দিয়ে যদি সব হতো তাহলে তো সুন্দরী রূপবতীরা স্বামী ছেড়ে অন্য পুরুষদের কাছে যেত না, কিংবা পালিয়ে যেত না। থাক, বাদ দাও সেসব কথা। ইশরা, আপনি তো দেখছি আমাকে নিয়ে পিএইচডি করে ফেলছেন। আদ্র, আর একটু বাকি আছে করতে। এসব রূপ বাদে তোমার সবকিছু ঠিকঠাক আছে তো? ইশরা আদ্রর কথায় লজ্জা পেয়ে অন্যদিকে তাকাল। ইশরার সামনের দিকে চলুন। আদ্রকে বলেছে, তুমি রূপবতী নও, তুমি আমার দেখা সবচেয়ে রূপবতী নারী। তুমি কি জানো তোমার নাকের মাথায় যখন বিন্দু বিন্দু ঘাম থাকে তখন রৌদ্রোজ্জ্বলে তা হীরের মতো জ্বলতে থাকে। তুমি যখন গোসল করে বের হও তোমার চুল থেকে পানিগুলো ঝরে পড়ে তখন মনে হয় মুক্তগুলো ঝরে পড়ছে। সকালে যখন শাড়ির আঁচল কোমরে গুজে আমার জন্য কফি নিয়ে আসো তখন তোমাকে পাক্কা গৃহিণী লাগে। উইথাউট সুগার কফিও পৃথিবীর সবচেয়ে বেশি মিষ্টি লাগে। রাতে যখন তোমার নিষ্পাপ ঘুমন্ত মুখ দেখি নিজেকে তখন ক্লান্তিহীন লাগে, তখন বড্ড তৃষ্ণার্ত লাগে। তোমার ব্যাপারে যত যাই বলি না কেন ততই কম বলেছি মনে হয়। তুমি নিত্যনতুন রূপের অধিকারিণী, মনে মনে। ইশরা আদ্রকে ডাক দিল। ঈশা, প্লিজ আমাকে এই কচ্ছপটা কিনে দেন। আদ্র কচ্ছপটা কিনে দিল। ঈশা, চলুন গোলা খাবো। আদ্র, চলো। গোলাওয়ালার কাছে গিয়ে, ঈশা মামা গোলা দাও তো। আদ্র, ইশরা আসো একটা গেম খেলি। ইশরা, কি গেম? আদ্র, কে কতটা গোলা খেতে পারে? ইশরা, আমি বাকিটা বলছি। 5টা করে গোলা দেয়া হবে, যে আগে শেষ করতে পারবে সে জিতবে, আর যে হেরে যাবে তাকে টাকা দিতে হবে, বিল পরিশোধ করতে হবে। আদ্র, ওকে। গেম শুরু হল। ইশরা অবাক চোখে আদ্রকে দেখছে। আদ্র কোনো দিকে তাকাচ্ছে না, শুধু গোলাগুলো মুখে দিচ্ছে আর গিলে ফেলছে। গেমের কথা যেন ইশরার মাথা থেকে বেরিয়ে গেছে। আদ্র, আমি জিতে গেছি, তুমি হেরে গেছ। নাও, গেমের শর্তানুযায়ী টাকা পরিশোধ তুমি করবে। তুমি থাকো, আমি আসছি। ইশরা বিল পরিশোধ করল। বেশ অনেকক্ষণ পর আদ্র ফিরে এলো। আদ্র, দুপুর হয়ে গেছে, চলো কাছে পিঠে যে রেস্টুরেন্ট আছে সেখানে যাই। ইশরা একটা ধাক্কা খেল, এটা আদ্র নাকি রাক্ষস, যেখানে 5টা গোলার জায়গায় 7টা গোলা নিমিষেই খেলে ফেলল। সে এখন রেস্টুরেন্টে আবার খেতে যাবে। ইশরা, আপনার কি কিছু হয়েছে? আদ্র, কি হবে? ইশরা, এতগুলা গোলা খেয়েও যে বুঝতে পারছে না, তাকে আমার পক্ষে বুঝানো সম্ভব হবে না, রেস্টুরেন্টে যাব না। আদ্র, কেন? ইশরা, এখন যাব না মানে যাব না। আদ্র, এই মাত্র বমি করে আসছি, কিছু না কিছু আমাকে খেতেই হবে এখন, তো দুপুরে খাবা না। ইশরা, এত খাই খাই করছেন কেন?
এই মাত্র না কতগুলো গোলা খেলেন। আদ্র তো কি হয়েছে? খেয়েছি, আবার খাবো, সিম্পল। ইশরা কথা বাড়াল না। সন্ধ্যা নেমে এসেছে। আদ্র আর ইশরা বাইকে ঘোরাঘুরি করছে। আদ্র, গতকালের মতো যদি আজ রাতেও যদি তোমাকে নিয়ে রিকশায় ঘুরতে চাই, তুমি কি রাজি হবে? ইশরা হুহুম। আদ্র, কেন? ইশরা, আজ একটা লম্বা ঘুম দিতে চাই। সকালে খুব একটা ভালো ঘুম হয়নি। আদ্র, আচ্ছা। মন খারাপ করে। ইশরা, যদি আরও 2-3টা ঘুরি তবে চলবে? আদ্র দৌড়াবে। তারপর ওরা আরও কিছুক্ষণ ঘুরল। আদ্র, ইশরা, তোমার এখন আর আমাকে ভয় করে না? ইশরা, একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে তখনই ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না। আদ্র, তার মানে ভয় করে না, তাই তো? ইশরা, আইসক্রিম খাবো। আদ্র বুঝতে পারল ইশরা ব্যাপারটা ইগনোর করছে, তাই আর কথা বলল না। ও গিয়ে একটা আইসক্রিম নিয়ে আসলো। ইশরা, একটা কেন? আপনি খাবেন না? আদ্র, ভালো লাগছে না, খাবো না। ইশরা, আমি কিন্তু একটুও শেয়ার করতে পারবো না। আদ্র, ওকে। ইশরা আইসক্রিম খাচ্ছে। আদ্র, কত যত্নে করে তুমি আইসক্রিমটা খাচ্ছ। ওই আইসক্রিমের প্রতি আমার হিংসা হচ্ছে। সে তোমার কোমল ছোঁয়া পেল, কিন্তু আমি সেই একদল সিঙ্গেল বেচারার মতো পড়ে আছি। এই আশায় একদিন আমিও তোমার কোমল ঠোঁটের চুম্বনের স্পর্শ পাব, মনে মনে। আদ্র আর সহ্য করতে পারল না। তাই ইশরার হাত থেকে আইসক্রিমটা নিয়ে নিল। ইশরা, আরে আরে, কি করছেন আপনি? আপনি এইমাত্র বললেন আপনি আইসক্রিম খাবেন না। এখন আমারটা কেন নিচ্ছেন? আদ্র কিছু না বলে ইশরা যেদিকে ইশরা খেয়েছিল। স্পষ্টভাবে বলছি, ইশরার ঠোঁটের ছোঁয়া আইসক্রিম যেখানে যেখানে ছিল তা আদ্র চেটে খেল। তারপর আইসক্রিমটা ফেল দিল। আদ্রর এইরকম আচরণে ইশরা শকড। আদ্র, বাসায় যাওয়া যাক। ইশরা, ফুচকা? আদ্র, না। ইশরা, আমি খাবো না। আদ্রতার জন্য বাসায় নিয়ে যাব। তারপর ফুচকা নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ইশরা সোজা চলে গেল আদ্রতার কাছে। কিন্তু আদ্রতার কোনো কারণে মন খারাপ, তাই দরজা ভেতর থেকে লক করে রেখেছে। ইশরা ডেকেছিল ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আদ্রতা স্পষ্ট জানিয়ে দেয় সে ফুচকা খাবে না। ইশরা ফুচকাসহ রুমে চলে যায়। গিয়ে দেখে আদ্র রুমে নেই। ওয়াশরুমের পানির শব্দ পেয়ে বুঝতে পারে আদ্র ওয়াশরুমে। ফুচকা যেহেতু আদ্রতা খাবে না, এতগুলা ফুচকা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। তাই ও ফুচকাগুলো খেতে লাগল। ফুচকাগুলো প্রচণ্ড ঝাল। ইশরার চোখের জল, নাকের জল পড়তে লাগল। আদ্রতা প্রচণ্ড ঝাল পছন্দ করে আর ইশরা তার বিপরীত। আদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে ইশরার হাত ধরে ফেলে। আদ্র, পাগল হয়ে গেছো নাকি? ফুচকাগুলো খেতেই হবে তোমার? ইশরা, টাকা দিয়ে কিনেছি তো। আদ্র, পাগল তুমি? ফেলে দাও এক্ষুনি। টাকা দিয়ে কিনেছ, এখন হাত দিয়ে ফেলে দিবা? ইশরা কোনো কথা শুনল না, ফুচকা খেতে লাগল। আদ্র রাগ দেখিয়ে ওর আব্বুর কাছে চলে গেল। আজ ডিল ক্যান্সেল নিয়ে কথা বলা জরুরি ওর বাবার সাথে। ফিরে এসে দেখে ইশরা ফ্লোরে পড়ে আছে। সকালে ইশরা নিজেকে বিছানায় আবিষ্কার করল। কিন্তু আদ্র কোথায়? ইশরা দেখল আদ্র সোফায় শুয়ে আছে। আদ্রর মুখ দেখা যাচ্ছে না। হয়তো ঘুমিয়ে আছে। ইশরা, তবে কি উনি সারারাত সোফায় ঘুমিয়েছিল? আমার সাথে বিছানায় ঘুমালে কি এমন ক্ষতি হতো শুনি? এমন তো না, উনি আমার সাথে এক বিছানায় ঘুমায়নি। নতুন নতুন যত সব ঢং হুয়া। ইশরা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে থমকে যায়। এটা ও কি দেখছে? নিজের প্রতিচ্ছবিটা দেখো তো, নিজের মনে হচ্ছে না। ইশরা, আমার ঠোঁটের এ হাল হলো কিভাবে? ঠোঁটের এক কোণায় রক্ত জমে আছে, আর ঠোঁটগুলোই বা এত লাল কেন? ঠোঁটটাও তো ফুলে গেছে।
এরই মাঝে ইশরার চোখ গেল আদ্রর দিকে। ইশরা গুটি গুটি পায়ে আদ্রর দিকে গেল। আদ্র নড়েচড়ে উঠল। ইশরা আদ্রকে দেখে তো অবাকের আরেক কাঠি ওপরে চলে গেল। ইশরা হারে ওনার ঠোঁটো তো লাল। তবে কি উনি আমাকে? ইশরা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আজ খুব ভোরে ইশরা ঘুম থেকে উঠেছে। সকালের সময়টা না হয় ব্রেকফাস্ট তৈরি করে কাটিয়ে দেয়া যাক। যেই ভাবা সেই কাজ। যদিও এ বাড়িতে ইশরার বউয়ের মতো কোনো কিছুই করতে হয় না। ইশরা আদ্রর জন্য কফি নিয়ে রুমে গেল। গিয়ে দেখে আদ্র বেকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ইশরা গিয়ে সিগারেটটা ফেলে দিল। ইশরা সকাল সকাল এগুলা কি? আদ্র কোনো জবাব দিল না। ইশরা এগুলো খেলে শুধু নিজের ক্ষতি হবে তা না, পরিবারের সদস্যদের জন্য এটা ক্ষতিকর। তাছাড়া এইসব ছাইপাশ কিনে টাকা নষ্ট করার মানে হয়। আদ্র এবার সহ্য করতে না পেরে ইশরার হাত থেকে কফির মগ আছাড় দেয়। কফির মগ ফিনিশড। ইশরা, এটা কি করলেন? এটা তো আপনার প্রিয় মগ ছিল। আমি এ বাড়িতে আসা থেকে দেখেছি আপনি এই মগে কফি খান। আদ্র ইশরার হাত ধরে রুমে নিয়ে আসে। ইশরার হাত কতগুলো হাজার টাকার নোট দিয়ে বলল, আদ্র, তোমার কাছে কি টাকাই সব? টাকা ছাড়া কি তুমি কিছু বুঝো না? সামান্য একটা কফির মগ ভেঙে গেছে বলে তুমি এইরকম রিয়েক্ট করছো? আর গতকাল রাতে যে তুমি আমাকেই ভেঙ্গে ফেলেছ। ইশরা কিছুই বুঝতে পারছে না। আদ্রর কথাগুলো ওর মাথার 2-3 হাত ওপর দিয়ে যাচ্ছে। আদ্র ইশরার কাছে এসে ওর হাত দুটো নিজের হাতে মুঠোবন্দি করল। আদ্রবারণ করেছিলাম তোমাকে ফুচকাগুলো খেও না, কিন্তু তুমি তো টাকা দিয়ে কিনেছ, ফেলে দিবে কেন? খেয়েই নিলে, আফটার অল তোমার টাকায় কেনা ফুচকা। আদ্র ইশরার হাত ছেড়ে দিয়ে জড়িয়ে ধরল। আদ্র, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন এমনটা করলে? জানো আমার কেমন অবস্থা হয়েছিল? হঠাৎ করেই আদ্র ইশরাকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ব্রেকফাস্টের সময়ও আদ্রকে দেখা গেল না। আদ্রতা ভাবি, ভাইয়া তো বাসায় নেই। আজ আমি তোমাকে অফিসে নিয়ে যাব। ইশরা, বাসায় নেই তো কোথায় গেছে? আদ্রতা, সে কি তোমাকে কিছু বলে যায়নি? ইশরা, না, মনে খারাপ করে। আদ্রতা, এই ভাইয়াটাও না। আচ্ছা বাদ দাও ওর কথা, তুমি খেয়ে রেডি হয়ে নাও। ইশরা কিছু না খেয়েই রেডি হতে চলে যায়। ইশরা, কেন যে তার কথা কাল শুনলাম না? এখন উনি আমার ওপর রেগে আছেন। আমি কিভাবে তার রাগ ভাঙাবো? অফিসে গেলে দেখা যাবে। অফিসে তো আর আমাকে ইগনোর করতে পারবে না। ইশরা আদ্রতা একসাথে যাচ্ছে। ইশরা, গতকাল তোমার মন খারাপ ছিল কেন বনু? কথাটা শোনা মাত্র আদ্রতার মন খারাপ হয়ে যায়। ইশরা, তোমার বলতে না ইচ্ছে হলে বলো না। আদ্রতা, আমি একটা বুদ্ধু। ইশরা, কে বলেছে তুমি বুদ্ধু? তুমি মোটেও বুদ্ধু নও, খুবই সহজ সরল এবং বুদ্ধিমতী মেয়ে। আদ্রতা, না গো, আমি সত্যিই বুদ্ধু। না হলে কোনো ডাক্তারকে কি কেউ অসভ্য বলে বলো? ইশরা আদ্রতার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ইশরা, অসভ্য মানে সেই ছেলেটার কথা বলছো নাকি তুমি? আদ্রতা, হুম। ইশরা, আবার কিছু করেছে? আদ্রতা, না গো, কিছু বলেনি। ছেলেটা মোটেও অসভ্য না, ভালো ডাক্তার। উহুম, শুধু ভালো না, অনেক ভালো ডাক্তার। ইশরা, সামথিং। আদ্রতা, নো। আমি যে অসভ্য ছেলেটাকে চিনতাম, এই ডাক্তার তো তার একদম বিপরীত। ইশরা, যমজ নাকি? আদ্রতা, হারে দূর, সেরকম কিছুই না। ইশরা, কি হয়েছে বলো তো? আদ্রতা, গতকাল তোমার দেয়া গিফট নিয়ে মিনার কাছে যাচ্ছিলাম, তখন ঘটনাচক্রে একটা বৃদ্ধ লোককে নিয়ে আমি হসপিটালে নিয়ে যাই। তখনই জানতে পারি ছেলেটা ডাক্তার। ইশরা, তারপর?
আদ্রতা বৃদ্ধ লোকের রক্তের প্রয়োজন ছিল, আমি রক্ত দিতে যাই কিন্তু তার আগেই নাকি রক্তের জোগাড় হয়ে গেছে। পরবর্তীতে জানতে পারি ব্লাড ব্যাংক থেকে রক্ত জোগাড় করেছিল ডাক্তার ইশরাহ। ডাক্তারের দায়িত্ব কর্তব্য হচ্ছে রোগীর সেবা করা। এই জন্যই তো ডাক্তারকে আমাদের সমাজের কিছু মানুষ তাকে ভগবান, ফেরেশতার সাথে তুলনা করেন। আদ্রতা, হারে ভাবি তুমি বুঝতে পারছো না, ডাক্তারটা একটা টাকাও নিল না। আমি যখন তাকে টাকা দেই তখন সে টাকাগুলো নিলই না, বরং আমাকে টাকা দিয়ে বলল আমি যাতে তাকে, বৃদ্ধ লোকটাকে, ঔষধ আর ফল কিনে দেই। তুমি ভাবতে পারছো কত ভালো ডাক্তার, আর আমি কিনা স্টুপিডের মতো তার নাম দিলাম অসভ্য। ইশরাহ কি নাম ওই অসভ্য ডাক্তারের? আদ্রতা, তিনি মোটেও অসভ্য নন। আর নামটা তোমায় আজ বলবো না, কারণ খুব শীঘ্রই তার সাথে তোমার পরিচয় হবে, আই মিন আমাদের সাথে। ইশরাহ, কনফিডেন্স? আদ্রতা, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। ইশরাহ, আচ্ছা টাটা। আদ্রতা, টাটা। ইশরাহ গাড়ি থেকে নেমে অফিসে চলে গেল। ইশরাহ, আরে বর্তর কথা শুনি নাই বলে কি তুই আমাকে রেখেই অফিসে চলে আসবি নাকি? খুবই বাজে কাজটা করছিস, একবারের জন্য বলেও আসিসনি। বিড়বিড় করে। জেসিয়া, ইশরাহ, মাই জানু বাবু, এতদিন কইছিলা তুমি? ইশরাহ, তোমার মনের কোঠায়। জেসিয়া, তোর ব্যাপার স্যাপার আজকাল কিছু বুঝি না রে। তুই না আসলেও আদ্র স্যার আসে না। যাক, আজকে তো ব্যতিক্রম কিছু হল। ইশরাহ, তোর সাথে 10 মিনিট পরে কথা বলি, আমার স্যারের সাথে জরুরি কথা আছে। ইশরাহ আদ্রর কেবিনের দিকে যেতে নিল। জেসিয়া, স্যার তো অফিসে আসেইনি। ইশরাহ, আসেনি মানে? জেসিয়া, হাসেনি মানে আসেনি, সিম্পল। ইশরাহ, অফিসেও আসেনি, তবে গেল কোথায় স্যার? আমি যতদূর জানি আজ কোনো মিটিং নেই। তবে কোথায় যেতে পারে স্যার? উফ, সব আমার জন্য হয়েছে। কেন যে কিপটামি করতে গেলাম। এই আমিও মোটেও কিপটে না, আমি একজন মিতব্যয়ী মানুষ, বাজে খরচ করি না। স্যার যেখানে মিতব্যয়ী বউ পেয়ে খুশি হবে, তা না করে সকাল থেকে ভেলকি দেখিয়ে যাচ্ছে। মনে মনে। জেসিয়া, কি হলো তোর? হালকা ধাক্কা দিয়ে। ইশরাহ, এনি এসেছে? জেসিয়া, হুম। ইশরাহ আর কিছু না বলেই এনির কাছে গেল। ইশরাহ দেখেই এনি দাঁড়িয়ে গেল। এনি, হোয়াটস হ্যাপেন্ড ম্যাম? ইশরাহ, আজকে কি আমার অবাক দিবস নাকি? হতেও পারে, সকাল থেকে শুধুই অবাক হয়ে যাচ্ছি। মনে মনে। এনি, আর ইউ ওকে ম্যাম? ইশরাহ, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? এনি, আই নো ম্যাম, আপনি আর আদ্র স্যার স্বামী স্ত্রী। ইশরাহ, আপনি জানলেন কিভাবে? এনি, স্যার আমাকে বলেছেন। ডোন্ট ওয়ারি, আমি কাউকে বলবো না ম্যাম। ইশরাহ, ডোন্ট কল মি ম্যাম। এনি, ওকে। ইশরাহ, স্যার কোথায় গেছে আপনি কি জানেন? এনিশ, না। ইশরাহ, ও হতাশ হয়ে। ইশরাহ হতাশ হয়ে চলে গেল। এনি আদ্রকে ফোন দিল। এনি, হ্যালো স্যার, ইশরাহ ম্যাম এসেছিল। আদ্র, ডোন্ট কল মি স্যার। আমি তোমার ভাইয়া, এটা ভুলে যেও না এনি। আর ইশরাকেও ম্যাম বলবা না, ভাবি বলবা। এনি, ওকে ভাইয়া। আদ্র, তুমি ইশরাকে আমার ব্যাপারে কিছু বলবা না। আমার কথা না শোনার শাস্তি ওর। এমনিতেও গতকাল আমাকে ঘুমাতে দেয়নি। তুমি ওই দিকটা দেখো, আমি এখন ঘুমাবো। প্রয়োজন ছাড়া ফোন দিও না। এনি, ওকে। আজ ইশরার দিন খুবই বাজেভাবে কেটেছে। রাত 8টা বাজতে চলল, আদ্র এখনো বাসায় আসেনি। সারাদিনেও ইশরা কিছু খায়নি। শুধু এটা ভেবে মানুষটা কোথায় আছে, আদৌ কিছু খেয়েছে কিনা। ইশরা চোখ বন্ধ করে শুয়ে আছে। না চাইতে ওর চোখ বেয়ে পানি পড়ছে, কেন যে এটা করতে গেল। সারাদিনে শুধু এই আফসোসটাই করে যাচ্ছে।
রাত 12টা বাজতে চলল। ইশরার ঘুমিয়ে গেছে অনেক আগেই। ইশরার একটাই সমস্যা, কোনো সময়ই ও ঘুমটাকে স্যাক্রিফাইস করতে পারে না। আদ্র বাসায় ফিরেছে। রুমে গিয়ে দেখে ইশরা ঘুমোচ্ছে। সোফায় বসে ইশরার দিকে তাকিয়ে, আদ্র কি কপাল আমার, সারাদিন বাসায় ফিরিনি। কই, ভাবলাম বাসায় এসে দেখব বউ কাঁদছে, আমাকে দেখামাত্র জড়িয়ে ধরবে, তা না, মনের সুখে ঘুমাচ্ছে। আমার এক্সপেক্ট করাটাই ভুল। আদ্র ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে ইশরা বসে আছে। ইশরা, কখন এসেছেন? আদ্র, মাত্রই। ইশরা, সারাদিন কোথায় ছিলেন? আদ্র, ছিলাম কোথাও। কেন? ইশরা, আপনি কি খুব ক্লান্ত? আদ্র, কোথায়? একটু রোমান্টিক কথা বলবে, খেয়েছি কিনা জিজ্ঞাসা করবে, আমার কাছে ক্ষমা চাইবে, তা না করে বলছে আপনি কি ক্লান্ত। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে আমি বড্ড ক্লান্ত, মনে মনে। ইশরা, কি হলো? আদ্র, কেন? ইশরা, বলুন না, তারপর বলছি। আদ্র, না। ইশরা, তাহলে চলুন। আদ্র, কোথায়? ইশরা, হুশ। আদ্রর ঠোঁটে হাত রেখে তারপর বাসা থেকে বেরিয়ে গেল। একটা রিকশা উঠল ওরা। ইশরা, আপনি চেয়েছিলেন আপনার সাথে রিকশা চললে যাতে আমি পাশে থাকি। আমি পাশে উঠেছি। আপনি চেয়েছিলেন কোনো একদিন ল্যাম্পপোস্টের আলোতে রাত পাশাপাশি হেঁটে যাবেন, আমি হেঁটেছি। আপনি চেয়েছিলেন রাতের ঢাকা দেখবেন, রিকশায় চড়ে ঘুরবেন, আজ আমি আপনার ইচ্ছা পূরণ করব। সব একসাথে পূরণ করা সম্ভব না, কিন্তু বাকি ইচ্ছেগুলোও পূরণ করার চেষ্টা করব আমি। আই প্রমিজ ইউ, আমি আর কোনোদিন ফুচকা খাব না। আদ্র। ইশরা, মামা চলুন। রিকশা আপন গতিতে চলতে লাগল। ওরা রাতের ঢাকা ঘুরে দেখছে। আদ্র, মামা রিকশা থামাও। আদ্র রিকশা থেকে নেমে যায়। আদ্র, ইশরা, আসো। মামা, তুমিও আসো। তারপর ওরা টঙ্গের দোকান থেকে চা খায়। ইশরা আদ্রর দিকে ম্লান হাসি দেয়। তারপর আদ্র ইশরার দিকে তাকিয়ে বলল, আদ্র, খাওনি কেন? ইশরা, আপনি খাননি তাই। আদ্র আর কিছু বলল না। রিকশাওয়ালা মামা, একটা কথা কই মামা। আদ্র, বলো। রিকশাওয়ালা মামা, আপনাগো কথা হই না, মনে হইতাছে আফনেরা কেউ কিছু খান নাই। যদি কিছু মনে না করেন তবে কথাটা কইতাম। ইশরা, কি মামা? রিকশাওয়ালা মামা, আমার পোলায় এইটে পরীক্ষা দিব, ঢাকা মেলা খরচ হেলেইগা, গেরামেই থাকে। আফনেরা যদি কিছু মনে না করেন তাইলে আমার বাইতে রাইতের ভাত কয়টা খাইতে পারেন। আদ্র, না না মামা, তার প্রয়োজন নেই। রিকশাওয়ালা মামা, আচ্ছা। ইশরা, চলো মামা, তোমার কুটিরে ভোজন সেরে ফেলি। রিকশাওয়ালার খুব খুশি হলেন। তারপর ওরা চলে গেল বস্তির রিকশাওয়ালার বাসায়। ইশরা, মামা, তুমি কি রান্না করছো? রিকশাওয়ালা মামা, হুম। ইশরা, দিনরাত রিকশা চালাও, রান্না করো কোনো সময়? রিকশাওয়ালা মামা, সকাল সকাল রাইন্দা, তারপর রিকশা নিয়া বাইরি। ইশরা, মামা, আমি ভাত বেড়ে দেই, তুমি আর উনি হাত মুখ ধুয়ে আসো। আদ্রর এখানে ভালো লাগছে না। কি একটা দম বন্ধ করা পরিবেশ। তবু ইশরার কথা রাখতে ও হাত মুখ ধুয়ে নিল। ইশরা ভাত দিল। ডাল, ডিম আর আলু সিদ্ধ ছিল। 2টা ডিম ভাজল, পেঁয়াজ কেটে মরিচ কেটে আলু ভর্তা করল। আদ্র জীবনেও আলু ভর্তা, ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খায় নাই। কিন্তু কি করবে এখন, কোনো রেস্টুরেন্ট খোলা নেই, থাকলে হয়তো রিকশাওয়ালা আর ইশরাকে নিয়ে যেত। অন্য ব্যবস্থা করতে পারত, কিন্তু ইশরা তার আগেই এখানে আসতে রাজি হয়ে গেল। আদ্র ভাত দিকে তাকিয়ে আছে। কত মোটা মোটা ভাত। ইশরা, কি হলো, খাচ্ছেন না কেন? রিকশাওয়ালা মামা, হের মনে হয় ভালা লাগতাছে না। ভালা লাগবি কেমনে, কত বড় গড়ের পোলা। আদ্র, না না, খাচ্ছি। আদ্র ভাত মুখে দিল। অবাক করা বিষয় হল আদ্র প্লেটের ভাত শেষ করল, কোনো নাক ছিটকানো ছাড়াই। খাওয়া দাওয়া শেষে ইশরা বলল,
ইশরাহ, বুঝলাম, আমার শরীরে এত চাপ দিও না। এখনো তোমার ছেলে ছোট, তোমার কিছু হলে তার কি হবে? বাবা নামক বটবৃক্ষের পরে ছায়াটা না থাকলে তোমার ছেলের বুঝবে রোদ কতটা প্রখর। ছেলেটার কথা মাথায় রেখে কম পরিশ্রম করো। তুমি অসুস্থ হলে তোমার সংসারে উনুন জ্বলবে না। যার বাবা নামক ছায়াটা নেই সেই বুঝে রোদ কতটা প্রখর। মামা, তুমি থাকো আমাদের সাথে, আর আসতে হবে না। এখন আর রিকশা নিয়ে বের হবে না। আদ্র রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে আরও বেশি টাকা দিল। রিকশাওয়ালা নিতে না চাইলে বলল, কয়েকদিন গ্রামে গিয়ে ছেলেটা দেখে আসুন। সামনে পরীক্ষা। গ্রাম হলেও রেজিস্ট্রেশন আর ফর্ম পূরণে অনেক টাকা লাগবে। তাছাড়া এই বছরে ওর সুস্থ থাকা খুব প্রয়োজন। রিকশাওয়ালা মুখে প্রশান্তির হাসি। সেখান থেকে ওরা চলে যায় নদীর ধারে। জ্যোৎস্না রাত, সবকিছু দিনের মতো আলোকিত। আদ্র ওখানে যাওয়াটা খুব জরুরি ছিল। ইশরাহ আদ্রর কথার জবাব না দিয়ে, ইশরাহ, আপনাকে একটা গল্প শোনাই। পরিবারের ছোট ছেলে, পড়ালেখায় খুবই ভালো। ছেলেটার পরিবার ছিল সচ্ছল। তারা তাদের ছেলে সুশিক্ষিত করবে, বড় পরিবারে বিয়ে করাবে। ছেলেটাও তার পরিবারের মতো ভাবতে শুরু করে। এত পড়ালেখা করছে, ভালো চাকরি করবে, তবে কেন সে মধ্যবিত্ত অসচ্ছল পরিবারে বিয়ে করবে? কিন্তু কে জানত ছেলেটার জীবনে প্রেম আসবে। ছেলেটা প্রেমে পড়ল, তাও মালির মেয়ে। মালির পরিবারের সবাই গ্রামে থাকত, কিন্তু মালি অশিক্ষিত হলেও মেয়েকে শিক্ষিত বানানো তার উদ্দেশ্য ছিল, তাই গ্রাম থেকে মেয়েটাকে শহরে আনে। তারপর থেকে আস্তে আস্তে প্রেম হয়, ভালোবাসা হয়। একদিন ছেলেটা সৎসাহস নিয়ে তার পরিবারকে জানায়, কিন্তু তারা মেনে নেয় না, বরং ছেলেকে গৃহবন্দী করে ফেলে। মেয়েটার বাবা আর মেয়েটাকে গ্রামে পাঠিয়ে দেয়া হয়। প্রায় 4 মাস পরে মালির মেয়েটার কোল জুড়ে আসে একটা মেয়ে। আদ্র অবাক চোখে তাকিয়ে আছে ইশরার দিকে, কারণ ইশরার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আদ্র সন্তানটা অবৈধ ছিল? ইশরাহ না, বৈধ ছিল। তারা দুজনেই শিক্ষিত ছিল, তাই সম্পর্কে জোড়ানোর পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। যার ভালোবাসার ফসল ছিল ওই মেয়েটা, আদ্র। তারপর ইশরার সমাজ মেয়েটাকে নানা ধরনের কথা শোনাতে লাগল। শহরে নিয়ে গিয়ে মেয়েকে দিয়ে নোংরামি করিয়েছে। অসুস্থ সমাজ যা বলে আর কি। মেয়েটার বাবাকে বেশি দিন এসব কথা সহ্য করতে হয়নি, কারণ মেয়েটার বাবা কয়েকদিনের মধ্যে মারা যায়। শেষে তাকেও গ্রাম ছাড়া করে। তবে মজার বিষয় হল, যারা মেয়েটাকে গ্রাম ছাড়া করে তাদের মধ্যে ছিল মেয়েটার মা আর ভাই। দীর্ঘশ্বাস ফেলে একদিন ছেলেটা গ্রামে আসে, গিয়ে জানতে পারে মেয়েটা আর এই গ্রামে নেই। লোকমুখে শোনে মেয়েটার অবৈধ একটা সন্তান জন্ম দিয়েছে। ছেলেটার বুঝতে বাকি রইল না যে এটা তার সন্তান। প্রায় মাস 6 পর ছেলেটা মেয়েটাকে একটা মুদির দোকানে দেখল। তারপর আবার সংসার জীবন শুরু হল। ছেলেটার কোনো চাকরি নেই। মেয়েটা 2টা প্রাইভেট পড়ায়। চাল কিনে আর তরকারি হিসেবে ছিল কি জানেন? গুঁড়ো লাল মরিচ। হালকা একটু তেলে মরিচের গুঁড়ো ভাজা হতো, তারপর তা মেখে ভাত খাওয়া হতো। কয়েক বছর পর আরেকটা কন্যা সন্তানের জন্ম দেয় তারা। এবার তাদের জীবনের মোড় ঘুরল, কারণ ছেলেটার একটা ব্যাংকে চাকরি হয়। তারা আস্তে আস্তে সচ্ছল হতে থাকে। বস্তি থেকে একটা ছোট ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করে। এখন তাদের একটা বাড়ি আছে। কিন্তু ছেলেটার পরিবার এখনো ছেলেকে, নাতিনিকে আর মেয়েটাকেও মেনে নেয়নি। আদ্র ভালোবাসা ছিল বলেই হয়তো তারা এক হয়েছে। ইশরাত জিজ্ঞাসা করবেন না কাদের জীবন কাহিনী? আদ্র গল্পটা আবার কাদের জীবন কাহিনী হবে? ইশরাও জীবনের গল্প, গল্পের জীবন। আদ্র তার মানে এটা বাস্তবিক। কাদের কাহিনী? ইশরাহ আমার আব্বু আম্মুর। আদ্র ও মাই গড, তোমার মামার সাথে তোমাদের যোগাযোগ নেই?
ইশরাহ না। জানেন আদ্র, আমি আপনার মতো টাকা উড়াতে পারিনি, বন্ধুদের ট্রিট দিতে পারিনি, কিন্তু এক তরকারি দিয়ে 3 বেলা ভাত কিভাবে খেতে হয় সেটা পেরেছি। আমাদের পরিবারে সব সিদ্ধান্ত আব্বুর পরে আপু নিত, কারণ আব্বু আম্মু জানে আপুর শৈশবটা কেমন কেটেছিল। ওর সব ইচ্ছে পূরণ করা হতো। আপু কিন্তু আহামরি এত কিছু চাইত না, অল্পতেই সন্তুষ্ট ও। তাই যখন আপু আদিল ভাইয়ার কথা বলে আব্বু রাজি হয়ে যায়। আব্বু জানে না পাওয়া ভালোবাসাটা কেমন। আব্বু যখন বাসায় আসতো আমরা কখনো গিয়ে বলতাম না, আব্বু কি এনেছ? আব্বুর গাল ধরে চুমু খেয়ে আব্বুর ওপরে পিছলাপিছলি খেলতাম। আব্বুর সাথে বাজারে যেতাম কখনো গিয়ে, আর 5টা বাচ্চাদের মতো এটা বলতাম না, আব্বু আমি এটা খাবো, ওটা খাবো, কিংবা ওই খেলনাটা কিনে দাও। আব্বুর পাশে হাত ধরে দাঁড়িয়ে দেখতাম আব্বু আমাদের জন্য কি কিনে। আব্বুর পকেটে কত টাকা আছে, কত টাকা থাকলে আমাদের বাকি দিনগুলো একইভাবে কাটবে। স্যার, আমাদের বাসায় কখনো 3 বেলা রান্না করে খাওয়া হতো না, একবেলা রান্না করে 3 বেলা খাওয়া হতো। আদ্র, তোমার কি স্বপ্ন ছিল? ইশরা, নিজের হাতে খুন করে ফেলেছি। ইশরা উত্তরটা দিয়ে আদ্রর কাঁধে মাথা হেলিয়ে দিল। আদ্র কথার মানেটা বুঝতে পারে না। খুব ভোরে ইশরা উঠল। সারা রাত কাটিয়ে দিয়েছে তারা নদীর ধারে। আদ্র জেগে ওঠে। ইশরা, আরেকটা ইচ্ছে পূরণ করলাম আপনার। আদ্র, কি? ইশরা, সমুদ্র নেই কিন্তু নদীর সাথে আকাশ মিশে যাওয়া দেখিয়ে। আদ্র হাসল। ও ভাবেনি ইশরা ওর সেদিনের বলা কথাগুলো এত তাড়াতাড়ি পূরণ করবে। আদ্র, একটা কথা বলি? ইশরা, হুম। আদ্র, আজ বিকাল ভোর 5টায় আমার ফ্লাইট। মালয়েশিয়া প্রজেক্টের কাজ আছে। ইশরা মন খারাপ করে। আদ্র, তুমি যদি অফিসে গিয়ে ফাইল আর প্রজেক্টগুলো চেক করতে খুব ভালো হতো। আসলে আমাকে ব্যাংকে যেতে হবে। গতকাল রাতে আব্বুর সাথে কথা বলার পর জানতে পেরেছি। ইশরা। তারপর ওরা চলে গেল। ইশরা অফিসের কাজ শেষ করে 1:30 বাসায় ফেরে। নির্ঘুম রাত কাটে, খুব ফুরবল লাগছিল। কিচেনে গিয়ে দেখে এক গাদা থালা বাসন। ময়না বাসায় নেই, গ্রামে গেছে। ইশরা সেগুলো ধুয়ে দিল। গোসল করে দেখে 2:15 বাজে, আদ্র এখনো বাসায় ফেরেনি। বিছানায় গা হেলিয়ে দেয়। রাজ্যের ঘুম এসে জড়ো হয়। আদ্র বাসায় ফেরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিতে নিতেই সময় হয়ে গেছে এয়ারপোর্টে যাওয়ার। এদিকে আহনাফ চৌধুরী সমানে তাড়া দিচ্ছে। বাধ্য হয়ে ইশরাকে না ডেকে বেরিয়ে আসে আদ্র। গাড়ির কাছে গিয়ে আদ্র বলল, আদ্র, আব্বু ফোনটা ফেলে আসছি 2 মিনিট। আদ্র ওর বাবাকে কিছু বলতে না দিয়েই রুমে চলে গেল। আদ্র ঘুমন্ত ইশরার দিকে তাকিয়ে আছে। আদ্র, খুব ইচ্ছে ছিল তুমি আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাবে আর আমি তোমাকে দেখব, কিন্তু আমি তো বাসায় দেরি করে আসছি। তোমার ঘুম ভাঙ্গাতে ভাঙ্গাতে ফ্লাইট মিস হয়ে যাবে। তুমি যেই ঘুম পাগলি। নিচ থেকে আওয়াজ আসছে, কিরে আর কতক্ষণ? আদ্র ঝটপট ইশরার কপালে কিস করে নিচে চলে গেল। আদ্র দেখে আদ্রতা মিটিমিটি হাসতে থাকল। আদ্র বেশ বুঝতে পারছে ওর বোন ওকে কিস করতে দেখেছে। বি কন্টিনিউ।